প্রিয় দর্শক, প্রথমেই স্বাগত জানাচ্ছি আমার সকল বন্ধু, সুহৃদ, শত্রু, মিত্র সকলকে। সাদাসিধে কথা, আমার বোধের গল্পগুলো বলার চেষ্টা করি এবং আমার বোধের জায়গায় যা যা বলতে ইচ্ছে করে অ্যাজ অ্যান এডিটোরিয়াল হিসাবে রাখতে পারেন কথাগুলো। সেগুলো কারো কারো কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। কিন্তু ধরেন, আমরা কি অন্যের মতকে সত্যিকার অর্থেই গ্রহণ করতে পারি কিনা? আমিও তো অনেক সময় পারি না, রেগে যাই। মানুষের সাথে বিরোধ তৈরি হয় মূলত কারো জমি দখলের চাইতেও বেশি, কারো টাকা চুরি করার চাইতেও বেশি মতের আদর্শগত পার্থক্যের কারণে। আদর্শগত পার্থক্য থাকাটা খুব স্বাভাবিক। ভিন্ন ভিন্ন মতের মানুষ হয়। একটা মানুষের সাথে আরেকটা মানুষের মিল কখনো হবার সম্ভাবনা সবচেয়ে কম থাকে। কিন্তু অন্যের মতকে গ্রহণ করা বা অন্যের মতকে তার মতের মতো রাখতে দেয়া, এই স্বাভাবিক প্রক্রিয়াটা আমরা অধিকাংশই রাখি না। ক্রোধ হয় যে কেন আমি আকাশকে ভালোবাসবো, ও কেন পাহাড়কে ভালোবাসবে। সো এই বিষয়গুলো আমাদের সমাজে বিশেষ করে একটু অনুল্লেখ্য বা শিক্ষা ব্যবস্থায়, সামাজিক রীতিনীতিতে, কালচারে পিছিয়ে পড়া দেশগুলো, সমাজগুলোতে বিস্তর ফারাক দেখা যায়। যেখানে লুণ্ঠন হয়, আরেকজনের প্রতি দাপট দেখানোর সমাজ তৈরি হয়। ধরা যাক আমার দেশ বাংলাদেশের কথা। ধরেন আপনি পাসপোর্ট অফিস বা সরকারি অফিস বা ডাক্তারের চেম্বার থেকে শুরু করে, ডাক্তারের চেম্বারে একবার আমি গিয়েছি বাচ্চাকে নিয়ে। সেখানে আমার অনেক পুরনো, আমার বাচ্চাকে দেখেন অনেক দিন ধরে, বাচ্চা জন্মের পর থেকে। কিন্তু দেখলাম যে একজন অনেক দেরিতে এসেও সিরিয়াল টিরিয়াল ভেঙে তার ফ্যামিলিকে দেখিয়ে চলে গেলেন। খুব বেশি ইমার্জেন্সি না, যে পরিমাণ ইমার্জেন্সি হলে সাথে সাথে সবাই ছেড়ে দেয়। পরে জানলাম যে তার খুব ঘনিষ্ঠ বা ওই ডাক্তারের খুব প্রয়োজন এই লোকটিকে ব্যবসায়িক ক্ষেত্রে, বা তার যে জব হোল্ড করেন সেই হোল্ড। তার মানে এই যে সম্পর্কের একটা বিচ্যুতি, সবাইকে ডিঙিয়ে চলে গেল, সাধারণ নর্মস, মনোবৃত্তিতে, মানুষের বিবেকের জায়গায় খোঁচা দিল না যে এতগুলো মানুষ আমাকে দেখছে, কি মনে করছে। উল্টো তার মনে হচ্ছে যে আমি অনেক বড় দাপট দেখালাম, যে এতগুলো বাচ্চা কান্নাকাটি করছে, তার ভেতর দিয়ে আমি আমার বাচ্চাকে দেখায় নিয়ে গেলাম। সো দেখানো অভ্যেস কিন্তু দুই রকম। আমি যদি বন্ধু হয়েও সিরিয়ালটা মেনটেন করি, সেটাতে যেমন একটা আভিজাত্য বা সম্মান বা প্রশংসা কোরানোর ব্যাপার থাকে, তেমনি সবাইকে ডিঙিয়ে অন্যায় করার ক্ষেত্রে দাপট হয় কখন? যখন সমাজটা অনিয়ন্ত্রিত থাকে। আমাদের দেশে ম্যাক্সিমাম তাই। আমি অনেকবার চেষ্টা করেছি, পাসপোর্ট রিনিউ থেকে শুরু করে পাসপোর্টের কারেকশন, বা আমার ছেলের পাসপোর্ট বা আমার আম্মার পাসপোর্টের কিছু কারেকশন ছিল। এই সব ঘটনাগুলোতে আমার যেদিনই পাসপোর্ট অফিসে যাওয়ার ঘটনা ঘটতো, তার আগের দিন প্রায় জ্বর আসার মতো হতো। কারণ ওখানে কোনো রকম রেফারেন্স ছাড়া যদি আপনি যেতে চান, তাহলে আপনার সারাদিন তো লাগবেই। আপনি জানবেন না যে কখন আপনি ছাড়া পাবেন বা কী কী ভোগান্তি আপনার সামনে আসতে পারে। একইভাবে যদি আপনি কানেকশন নিয়ে যান, সেটা সম্পর্কে কানেকশন, টাকার কানেকশন, দালালদের কানেকশন, তার মানে দুর্নীতি আশ্রয় যখন হয়, তখন সমাজে শুধুমাত্র সচিবালয় বা বড় বড় ব্রিজে কোটি শত কোটি টাকার দুর্নীতির চাইতেও এই সব ছোটোখাটো দুর্নীতি, সমাজ ব্যবস্থা বিষ ঢুকিয়ে দেওয়া হয়। তখন একটা ছেলে মনে করে যে তার বাবা সৎ বলে সারাদিন পাসপোর্ট অফিসে থেকে তাকে নিয়ে পাসপোর্টটা নিয়ে বেরোলো। ওই ছেলেটা বড় হতে হতে ভাবে যে ওই পাশের আঙ্কেল তো ধুমধাম করে সব নিয়ে আসলো, আমি ওর মতো দাপটে হব। মানুষ কিন্তু তার শৈশব কৈশোরে এইসব গল্প থেকে শেখে। সুতরাং আমি আমার সমাজকে কিভাবে দিচ্ছি, পরের প্রজন্মকে কি দেখাচ্ছি, সেটা অনেক বড় বিষয়। এসব অনেক তত্ত্ব তালাশের মতো মনে হবে। আমি কথাগুলো এজন্য বলে রাখি যে আমরা অনেক ভুল করি, আমি নিজেও অনেক ভুল করি, কিন্তু ভুলের পরে যে সরি বলা বা নিজে থেকে যে কারেকশন হওয়া, সেটা হয় না। আমি নিজের উপলব্ধি থেকে বলি, যেমন আমার আত্মীয় স্বজন অনেকেই সিভিল ইঞ্জিনিয়ার তো জানেন যে যারা অলমোস্ট, মানে তাদের দুর্নীতি না করলে
তাদের লাইফস্টাইল ঠিকঠাক থাকবে না। এখন নিজের আত্মীয় স্বজন কীভাবে বলি। সো কিন্তু আমার শৈশবে যখন আমার মামা খালুরা এই বড় বড় ইঞ্জিনিয়ার বিশাল বিশাল গাড়ি হাঁকিয়ে চলতো, আমার বাবার কোনো দিন গাড়ি ছিল না। অন্যের গাড়িতে যখন ওরা আসতো, অন্যের গাড়িতে চড়তে হতো। তখন মনে হতো যে আমি কোনো দিন বড় হয়ে এরকম হব, কিন্তু ওই রকম হওয়া তো ন্যায়ের পথ না। আমরা জানি যে সিভিল ইঞ্জিনিয়ারের ওই প্রাথমিক চাকরির অবস্থায় ওই রকম গাড়ি সে নিতে পারে না। কিন্তু আমাদের সমাজ খুব সুষ্ঠুভাবে, খুব সম্মানের সাথে দেখে যে সিভিল ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টরটা এই থাকবে, ওই ফাইলে এই টাকা, এই কন্ট্রাক্টে ওই টাকা, সুতরাং তাদের অঢেল টাকা পয়সা থাকবে। সুতরাং সমাজে প্রত্যেকটা পেশাগত জায়গায় যখন আপনি দেখবেন স্খলন, তখন আপনার বাচ্চা যা দেখছে, আপনার সেই দারিদ্র ভরা বাবাকে দেখার চাইতেও তাকে প্রলুব্ধ করবে, অধিকাংশের ক্ষেত্রে প্রলুব্ধ করে দেয় যে আমি ওই রকম হব, যাতে আমার বাবা আমাকে কষ্ট না করতে হয়। বাচ্চার চাওয়াটা তো ভুল না, বাচ্চার সমাজ যেভাবে দেখাচ্ছে সেভাবে দেখছে, কিন্তু আমাদের সমাজটা ঠিক ওইভাবেই গড়ে উঠছে প্রত্যেকটা ক্ষেত্রে। আমি রাজনীতি নিয়ে মাঝে মাঝে কথা বলি, রেগুলার কিছু টকশো করি। রাজনীতিবিদদের ভেতরে যে ক্রোধটা আমি দেখতে পাই, একে অপরের যে বিষদাস দেখতে পাই, অর্থাৎ আমি আমার মতকে আমি প্রাধান্য দিয়ে বাঁচব, সেটা অন্যের তো ভালো লাগবে না, বরং আমি কেন আমার মতকে প্রাধান্য দিয়ে বাঁচতেছি আবার তার সাথেও মেশার চেষ্টা করছি, এটা তার ভালো লাগবে না। এই ক্রোধের জায়গাগুলো ধীরে ধীরে তৈরি হয়েছে। ধীরে ধীরে আমরা রাজনৈতিক শিষ্টাচারকে নষ্ট করেছি। রাজনীতি আমাদের সমাজের সবচেয়ে উচ্চতম কাঠামো। যখন এটা নষ্ট হয়ে যায়, তখন আস্তে আস্তে সব নষ্ট হতে থাকে। সুতরাং এই জন্যই সবসময় বলে যে নেতাকে দেশপ্রেমিক হতেই হয়, নয়তো দেশ আগুনে পুড়তে থাকে। জুলাই বিপ্লবের ফলে যে উপলব্ধিগত পরিবর্তন আমাদের ভেতরে হয়েছে, আমার খুব কাছের বন্ধুবান্ধব, কাছের বড় ভাই, আমি হয়তো তাকে এখনও একই রকমভাবে সমাদর করতে চাই, ভালোবাসতে চাই, কিন্তু মতের যে পার্থক্য, অর্থাৎ গণহত্যার পক্ষে এবং বিপক্ষের যে পার্থক্য, সেই পার্থক্যের একটা দেয়াল তৈরি হয়ে গেছে। সে আমাকে অ্যাকসেপ্ট করতে পারে না, আমিও তারে অ্যাকসেপ্ট না করা দেখে অবাক হই। এখন দেখেন যে যখন যে ভোকাল, আমি এখন কথা বলছি, আমি খুব সহিভাবে কথা বলছি, কারণ আমি যখন কথা বলে সে কিন্তু তখন তার ভুলটা ধরতে পারে না। সুতরাং আমি এখন আমার ভুলটা ধরতে পারবো না। আমি আমার টকশোতে প্রত্যেক অতিথি দেখি সে ফেরেশতা রূপে বসে, এবং সে পৃথিবীর সবচেয়ে আবেগময়, সবচেয়ে সৎ মানুষ। বাকি সব অসৎ, তার ভিতরে দিয়ে ফাইট দিতে হচ্ছে প্রত্যেকটা মানুষ। কি নায়িকা, কি নায়ক, কি নির্মাতা, কি রাজনীতিবিদ, কি মন্ত্রী, কি মিনিস্টার, কি সকলে। এটা কিন্তু স্বাভাবিক মনোবৃত্তি, কারণ মানুষ তো তার নিজেকে ভালোবাসে, আমিও আমাকে। তাই এই আমাকে বা নিজেকে ভালোবাসাটা অন্যায় না। অন্যায় হচ্ছে আপনি অন্যের ভালোবাসাটাকে রিসিভ করতে পারছেন না। আমার পাশের মানুষটাকে যে আরেকজনকে ভালোবাসে, সে ভালোবাসার প্রক্রিয়াটা আপনার পছন্দ না বলে আপনি পাশের মানুষটাকে গালি দিচ্ছেন। এই মনোবৃত্তি থেকে আমাদের বেরিয়ে আসা প্রয়োজন। আমি জানি আমার এই কথাগুলো খুব বেশি ধোপে টিকবে না, কারণ এখন আমরা টিকটক অপুর ল্যাম্বরগিনি কেনা নিয়ে বাহাস করছি। এখন আমরা কোনো ইনফ্লুয়েন্সার, তথাকথিত ইনফ্লুয়েন্সারদের কত টাকা শুধুমাত্র ফিতা কেটে কী অর্জন করা যায়, এগুলো নিয়ে বাহাস করছি। এখন আমরা নানান আবজাব গাব এইসব কন্টেন্ট নিয়ে প্রচুর উল্লাস এবং অর্থের মূল্যে সেগুলো দরদাম বা তার মূল্যায়ন করছি। ঠিক সেই সময় সমাজের এসব বিপ্লবের কথা বা সমাজের এই রীতির কথা খুবই হাস্যকর লাগবে, খুবই হাস্যকর এবং বিরক্তিকর লাগবে। তারপরও আমার যে বলতে আরাম লাগে, আমার যে মনে হয়, মনের ভেতরে যে আকুতি জাগে যে এগুলো কথাগুলো বলি, 5 জন শুনুক, তার ভেতরে প্রশ্ন জাগুক, আমার সাথে তর্ক করুক, কিংবা আমাকে কথাগুলো রিসিভ করুক। তাই আমি সাদাসিধে কথাগুলোকে এভাবে বলে গেলাম।
সবাইকে ধন্যবাদ। আমি এভাবে আমার এই বয়ানগুলো বলতে থাকব। সমাজ বিপ্লব, সমাজ সংস্কার করা আমার যেমন দায়িত্ব না, আবার আমাদেরই দায়িত্ব। তাই আমাদের এই বোধের জাগরণটা প্রয়োজন। আমি আমার উপলব্ধির কথা বললাম, আপনি আমার উপলব্ধির কথা বললেন। আমি সবসময় বলি যে খেলো জিনিস যারা মূর্খ, যারা শিক্ষাগত যোগ্যতায় পিছিয়ে, তারা যখন উঠে যায় তখন সমাজে হুক্কা হুয়া শিয়ালদের মতো আওয়াজটা বেশি হয়। আর যারা একটু নিভৃতচারী, সৃজনশীল, শিক্ষিত, মধ্যবিত্ত, মুখচোরা, তারা অনেক ভালো কাজ করে কিন্তু আওয়াজটা হয় না। কিন্তু তাদের আওয়াজটা জরুরি। তাদের আওয়াজটা হলেই শিক্ষাগত যোগ্যতায় সফল আর সার্থকতা দুটো ভিন্ন সংজ্ঞা মানুষ জানতে পারে। অর্থাৎ আপনার অনেক টাকা হলো কিন্তু আপনি রুচিশীল না, আপনার অনেক টাকা হলো কিন্তু আপনি অসভ্য, আপনার অনেক টাকা হলো কিন্তু আপনি কদার্য, আপনি সফল হয়তো, সার্থক না। তাই সার্থকতা জরুরি। এগুলো দম্ভের কথা না, এগুলো রীতি রেওয়াজের কথা, সমাজ সংস্কারের কথা। ভালো লাগলে নেবেন, না লাগলে আমাকে না দেখে অন্য কাউকে দেখবেন। আমি আমারটা বলে গেলাম। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা। সাদাসিধে কথায় আমাকে এতক্ষণ সহ্য করার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, না লাগলে আপনার কেন ভালো লাগেনি সেই দু লাইনটি লিখে গেলে আমি জানতে পারবো আপনার মনের ভেতরের আলাপগুলো। আল্লাহ হাফেজ।